ভারত আর বাংলাদেশের মধ্যে যদি কখনো যুদ্ধ হয় তাহলে ফলাফল কি হতে পারে? কাগজে কলমে দেখলে তো মনে হবে ভারত অনেক এগিয়ে, কিন্তু একটা বিশ্লেষণ সম্প্রতি ঠিক এর উল্টো কথাই বলছে। আর সেই বিশ্লেষণটাই দক্ষিণ এশিয়ার সামরিক শক্তি নিয়ে আমাদের সব ধারণাকে নাড়িয়ে দিচ্ছে। চলুন এই চমকপ্রদ তথ্যটা একটু ভেঙে দেখা যাক। এই প্রশ্নটা শুনলেই আমাদের মাথায় ডেভিড আর গলিয়াথের গল্পের কথা আসে। কিন্তু আজকের দিনে আধুনিক যুদ্ধের ময়দানে আকার বা আয়তন কি আসলেই জেতার গ্যারান্টি দেয়, নাকি অন্য কোনো হিসাবও আছে? শুধু সংখ্যাগুলো দেখুন একবার। জনসংখ্যার দিক থেকে হোক বা সামরিক বাজেটের দিক থেকে দুই দেশের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল, আকাশ পাতাল। এই তথ্যগুলো দেখলে যে কেউই খুব সহজে একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। একটা বিশ্লেষণ যেটা বাংলাদেশে রীতিমতো ভাইরাল হয়েছে সেটা বলছে একদম উল্টো কথা। তাদের দাবি হলো এমন কোনো যুদ্ধ হলে ভারত এক মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। কিভাবে তারা এই সিদ্ধান্তে পৌঁছালো, চলুন তাদের যুক্তিগুলো এক এক করে দেখি। তো এই বিশ্লেষণের প্রথম যুক্তিটাই হলো গলিয়াথের সমস্যা, মানে আকারে বড় হলেই যে সবসময় সুবিধা পাওয়া যায় তা কিন্তু নয়। চলুন দেখি কেন আকার আর শক্তি এখানে শেষ কথা নয়। এই বিশ্লেষণটা তার যুক্তির সপক্ষে কিছু ঐতিহাসিক উদাহরণ টেনে এনেছে। ভাবুন ভিয়েতনামের কথা, কিংবা মাত্র কয়েক বছর আগে আফগানিস্তানে কি হলো। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো সেখানে সুবিধা করতে পারেনি। এমনকি এখন ইউক্রেনে যা হচ্ছে সেটাও তো আমাদের চোখের সামনেই। বড় শক্তি মানেই যে সহজ জয়, এই ধারণাটা কিন্তু বারবার ভুল প্রমাণ হয়েছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, আর এটাই সম্ভবত এই পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এটাকে তারা বলছে 10% রুল বা 10% নিয়ম। নিয়মটা আসলে খুব সরল। বিশ্লেষণটার দাবি হল ভারতের দুই দিকে আছে চীন আর পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিবেশী। ওই বিশাল সীমান্ত পাহারা দিতেই তাদের সামরিক শক্তির একটা বিরাট অংশ ব্যস্ত থাকে। এর ওপর আবার আছে দেশের ভেতরের নিরাপত্তা। তো সব মিলিয়ে তাদের মোট শক্তির প্রায় 90%ই অন্যদিকে আটকে থাকে। ফলে বাংলাদেশের সাথে কোনো সংঘাত হলে ভারত তার মোট শক্তির মাত্র 10%ই ব্যবহার করার সুযোগ পাবে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে ভারতের শক্তিকে ভাগ করে দেখানো হয়েছে। আর এই 90-10-এর ভাগটা যদি আমরা সত্যি বলে ধরে নিই তাহলে কিন্তু যুদ্ধের পুরো সমীকরণটাই ঘুরে যায়। ঠিক আছে, তাহলে তৃতীয় পয়েন্টে আসি। এখানে আলোচনা করা হয়েছে একটা অপ্রতিসম যুদ্ধক্ষেত্র নিয়ে, মানে এই 10%-এর নিয়মটা মাথায় রাখলে দুই দেশের শক্তির তুলনাটা কেমন দাঁড়ায়। আর এখানে শুধু সৈনিকদের কথা বলা হচ্ছে না, আরও অনেক কিছু হিসাবে আসছে। এই টেবিলটা কিন্তু বেশ মজার। ওই 10%-এর নিয়ম অনুযায়ী হিসাব করলে দেখা যাচ্ছে ভারতের ট্যাঙ্কের সংখ্যা আর বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। সাজুয়াজান বা আর্টিলারির ক্ষেত্রেও ব্যবধানটা অনেক কমে আসছে। তার মানে কাগজে কলমে যে বিশাল ফারাক দেখা যাচ্ছিল সেটা বাস্তবে আর থাকছে না। আর এখানেই বিশ্লেষণটি তার সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দাবিটা করছে। বলা হচ্ছে বাংলাদেশে নাকি 68 লাখের এক বিশাল আধা সামরিক বাহিনী আছে, যার নেতৃত্বে আনসার বাহিনী। যদিও আমরা জানি আনসার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাদার বাহিনী নয়, কিন্তু বিশ্লেষণটি ধরে নিচ্ছে প্রয়োজনে এদের সবাইকে সশস্ত্র করা যাবে। এর বিপরীতে ভারতের আধা সামরিক বাহিনীর 10% হিসাব করলে সংখ্যাটা হয় মাত্র 2.5 লাখ। এই বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধটা শুধু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা একটা টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে, যেখানে সাধারণ মানুষও প্রতিরক্ষায় অংশ নেবে। আর এই ধরনের গণপ্রতিরোধ যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্যই একটা দুঃস্বপ্ন হতে পারে। চতুর্থ পয়েন্টটা হলো ভূগোল। এই বিশ্লেষণ বলছে ভূগোলই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আর ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। ভারতের মানচিত্রের দিকে তাকালে একটা জায়গা সবার আগে চোখে পড়বে, শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেনস নেকো বলা হয়। আর এই বিশ্লেষণ অনুযায়ী এটাই হলো ভারতের অ্যাকিলেজ হিল, মানে সবচেয়ে দুর্বল আর ঝুঁকিপূর্ণ একটা জায়গা। মাত্র 22 কিলোমিটার। ভাবা যায় ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল বাকি দেশটার সাথে যুক্ত হয়ে আছে মাত্র 22 কিলোমিটার চওড়া এক ফালি জমি দিয়ে। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে জায়গাটা কৌশলগতভাবে কতটা নাজুক। বিশ্লেষণটির দাবি কোনোভাবে যদি এই করিডোরটা বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের জন্য এটা একটা বিপর্যয় ডেকে আনবে। উত্তর পূর্বের 7টা রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে, সামরিক সাপ্লাই লাইন ভেঙে পড়বে, আর এমনও আশঙ্কা করা হচ্ছে যে সেখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো হয়তো এই সুযোগে সক্রিয় হয়ে উঠবে। এবং সবশেষে পঞ্চম এবং শেষ যুক্তি, এটা হলো ভূরাজনৈতিক প্রেক্ষাপট। কারণ যুদ্ধ তো শুধু অস্ত্রের জোরে হয় না, এর পেছনে কূটনীতিরও একটা বড় খেলা থাকে। এই স্লাইডটা একটা ডমিনো এফেক্টের মতো করে পরিস্থিতিটা ব্যাখ্যা করছে। বিশ্লেষণটা বলছে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে
ভারত একটা বহুমুখী সংকটে পড়ে যাবে। একদিকে চীন আর পাকিস্তান তাদের সীমান্তে চাপ বাড়াবে, আর অন্যদিকে দেশের ভেতরেও বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দিতে পারে। ভারতকে তখন একসঙ্গে অনেকগুলো ফ্রন্টে লড়তে হবে। এই বিশ্লেষণে আরও দাবি করা হয়েছে যে ভারত তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে অনেকটাই একা। নেপাল বা মিয়ানমারের মতো দেশগুলো এমন সংকটে ভারতের পাশে দাঁড়াবে না, কারণ প্রায় সব প্রতিবেশীর সাথেই ভারতের সম্পর্ক কম বেশি টানাপূর্ণ। আর পুরো ভূ রাজনৈতিক যুক্তিটাকে একটা লাইনে নিয়ে আসা হয়েছে এই উক্তিটার মাধ্যমে। যদিও বলা হয় ভারত 3 দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে, বাস্তবে প্রতিবেশী দেশগুলোই ভারতকে ঘিরে রেখেছে। এই একটা কথাই প্রচলিত ধারণাটাকে পুরো উল্টে দিচ্ছে। সুতরাং এই পুরো বিশ্লেষণটা শোনার পর প্রশ্নটা আবার আমাদের সামনে চলে আসে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাগজে কলমে দেখতে শক্তিশালী হলেও কৌশলগতভাবে কে আসলে বেশি দুর্বল অবস্থানে আছে, ভারত নাকি বাংলাদেশ?